সইতে পারি। তুমি শুধু বলো আমি তোমার কে। বলবো? বলো। চেনা পৃথিবীর অচেনা অতিথি গো, অতিথি। পাগলামি না করে শুধু একটিবার বলো যে তুমি আমার কে। আমি আসলে আসলে কেউ বলে জিজ্ঞাসা চিহ্ন, কেউ বলে বিশ্বাস চিহ্ন। ও বুঝে গেছি, আর কিছু বলতে হবে না। বাবা, কি মজা, কি মজা, কি মজা। যে চোখে হাসি লুকিয়ে থাকে সেখানেই বহু অশ্রু শুকিয়ে যায় গো, শুকিয়ে যায়। কি বললে তুমি? মানুষ তার জরুরি কথাগুলো ঠিক সময় ঠিক জায়গায় বলতে পারে না, তাই তো কেউ কষ্ট প্রকাশ করে চোখের জলে, কেউ বা মিষ্টি হাসির আড়ালে। এর থেকে বেরোনোর কোনো পথ নেই গো, কোনো পথ নেই। কি বললে? কি আছে শেষে পথে, শেষ কথা, শেষ কোথায়, কি আছে শেষে পথে। তোমার চোখের জলের রং আমি চিনতে পারি, কিন্তু তুমি আমার কান্নার কারণটা জানতে চাওনি কখনো। তাই তো গন্তব্য জানি না। জীবন আমাকে যে পথে নিয়ে যাচ্ছে আমি সেই পথেই চলেছি। হয়তো এরই নাম ভাগ্য। হ্যাঁ ভাগ্য। আরে ভাগ্যটা আমাদের মির্জাফর গো মাসি, তাই তো দিন রাত এই জীবনটাকে নিয়ে বেইমানি করে চলেছে। ওরে ও আমি, তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? একটা বাজে খবর শুনে মন মেজাজটা আমার ঠিক নেই গো মাসি। সে কি? কি খবর? হিন্দু মুসলিম সব পাড়ার সাধারণ মানুষ বলছে, কি বলছে? শুধু মিলন মেলার মাঠ নয়, এই জীবনপুর গ্রামটাই বদলে যেতে চলেছে। বদলে যেতে চলেছে? খবরটা আমিও শুনেছি, তবে গুজব কিনা জানি না। শহরের এক নবাব নন্দিনী নাকি তার দলবল নিয়ে গাঁয়েতেই আসছে। কি বলে প্রিয়া? বলতে বাধ্য হচ্ছে পিসি, এই মিলন মেলার মাঠ কেনা বেচার একমাত্র দালালকে জানো? আমার বাবা মলয় মণ্ডল। বেশ করেছি, তাতে তোদের কি? মাটির মূল্য বুঝি বলে আমি লোহার দরে না বেচে হীরের দরে জমি বিক্রি বন্দোবস্ত করিয়েছি। সে তুমি যাই করো কাকা, এই মিলন মেলার মাঠকে আমরা কিছুতেই বেচতে দেবো না। হ্যাঁ বলি কেন? তোরা কি চাস না ওই রতনপুর শহরের মতো ঝা চকচকে শহরে ওই চোখে জীবনপুর গা? আমরা শহর চাই না বাবা, তাই কোনো কিছুর বিনিময়ে মাটি থেকে লোহা হতে পারবো না। তাতে আমাদের কিছুই যায় আসে না, কারণ আমাদের নতুন কোম্পানির এমডি মিস বন্নি শেখ ব্যানার্জির পাশে এসে দাঁড়িয়েছে এই গাঁয়ের বউ মানুষ। বেশি বাড়াবাড়ি করলে না হাতে ধরিয়ে দেবে হ্যারিকেন আর পেছনে দেবে বাস। ওই মানুষকে না খেলায় বন্নি শিখা ব্যানার্জি বুঝি মুঠো মুঠো টাকা ছড়াচ্ছে, তাই না বাবা? এই মুখ সামনে কথা বলবি পিয়া। কতজনের বক্তব্য সেলাই করে রাখবে বাবা? চলো তোর মুন্ডে আমি ঘুরিয়ে দেবো পিয়া। প্রিয়াকে মারতে না, আমরাও তোকে ছেড়ে দেবো না। তোমরা আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। কিছু করতে না পারি, তুফানের দেখানো পথ ধরে তো প্রতিবাদ করতে পারবো। প্রতিবাদ করতে গেলে না মেরে তোর ঠ্যাং দুটোকে ভেঙে আমি তোর হাতে ধরিয়ে দেবো। ঝগড়া করবি না বাবা। কলারটা ছেড়ে দাও কাকা, না হলে আমি কিন্তু কেড়ে চাঁদু। তুফান নাম আমার, টস করে লাগায় প্রতিবাদের নাম্বার। হেড পড়লে হাসপাতালের বেড, আর টেল পড়লে অন্ধকার জেল দেখায়। বলো কি নেবে, হেড না টেল? চ্যালেঞ্জ দিন না তুফান। তুফান যার নাম সে দিনে ওঠায় তারা, রাতে ওঠায় সূর্য। তুফান যখন পাঞ্জা লড়ে না তখন প্রলয় নাচন শুরু হয়। তুমি যদি আমার দুঃসম্পর্কের মামা না হতে তাহলে এতক্ষণ আমার এই শক্ত হাতের রেঞ্জটা দিয়ে তোমার নাট বল্টুগুলো আমি টাইট করে দিতাম। কাজটা তুই ভালো করলি না তুফান। আমার সঙ্গে মাস্তানি করলেও এই জীবনপুর কয় জমে তুই কিছুতেই রক্ষা করতে পারবি না। আমিও তোমায় চ্যালেঞ্জ করছি মামা, এই তুফান যতদিন বেঁচে থাকবে ততদিন এই মিলন মেলার মাঠের 1 ছটাক জমি তোমরা কেউ কেড়ে নিতে পারবে না। পারবো। আমি বিবি প্রাইভেট লিমিটেড কোম্পানির এমডি বন্নি শিখা ব্যানার্জি। আপনি? ও আপনি তাহলে সেই ভিআইপি ভদ্র মহিলা যে কিনা ক্ষমতার অর্থের বলে এই মিলন মেলার জমিটা দখল করতে চাইছেন, তাই তো? তুমি বুঝি সেই মহাপুরুষ যার মাস্তানির জেরে জমি অধিগ্রহণের কাজ বন্ধ হয়ে পড়ে আছে? হ্যাঁ ঠিকই ধরেছেন ম্যাম সাহেব, আমি সেই মাস্তান যে কিনা মা মাটি মানুষের স্বার্থে স্বয়ং ভগবানের সাথে মাস্তানি করতেও ভয় পায় না। আমি চাই না কেউ আমাকে ভয় পাক। আমার বিজনেস পলিসির একমাত্র মূলধন ওজন করা ভালোবাসা। ভালোবাসা? ভালোবাসা?
আপনার কথাগুলো শুনলে নয় গাধারা পর্যন্ত হেসে উঠবে। রাজপ্রাসাদে সোনার পালঙ্কে শুয়ে থাকা রাজকুমারী নাকি গায়ের গরিব মানুষজনদের ভালোবাসে। সেটা বিশ্বাস না করলে দুর্ভাগ্য আমার। আপনারা যদি আমাকে এই জমিটা দেন তাহলে এখানে শুধু কারখানা নয়, স্বর্গ করব। জমিটা দিলে অনেক অনেক দাম পাবেন, ঘরে ঘরে চাকরি হবে, এই জীবনপুরের নাম সবাই জানবে। না, আমার দামের মোহে এই মিলন মেলার জমি আমরা কিছুতেই বেচতে দেব না। আমি কিন্তু দরদামের মধ্যে যাচ্ছি না। তাহলে শুধুমাত্র জানতে চাইছি এই মিলন মেলার জমিটা আমাদের হাতে তুলে দেবেন কি না। না না কিছুতেই না। তাহলে আমাদের হয়ে আইন বলবে, শেষ কথা। জনতার আদালতে সে আইনকে বেলাইন করে দেওয়ার ক্ষমতা আমি রাখি। প্রয়োজনে বুক চিরে রক্ত দেবো, কিন্তু এই মিলন মেলার জমি আপনাদের হাতে কিছুতেই তুলে দেবো না। তাহলে আমার আদালতের শেষ রায়টাও শুনে নাও। এই জমি যদি না পাই তাহলে অশান্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো এই গোটা জীবনপুর গাঁ। আর কত আগুন জ্বালাবেন আপনারা? এই জীবনপুর গায়ের প্রত্যেকটা জমি আপনারা জোর করে দখল করে রেখেছেন। হিন্দু মুসলিম ভাই বোনদের সমৃদ্ধি স্থান এই মিলন মেলার মাঠ, যেখানে এখানকার মানুষ একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে আসে, আর আপনারা সেই জমিটাকে পর্যন্ত ছাড়বেন না। আমার ছেলের স্বপ্ন এই মাঠের এক প্রান্তে গড়ে উঠবে হাসপাতাল, যাতে গরিব গ্রামবাসী বিনা চিকিৎসায় মারা না যায়। তুমি সেই স্বপ্নে আগুন ধরিয়ে দিও না মা। গায়ের মাটি আমার মায়ের আঁচল, আগুন ধরাতে এলে না ওই ফাগুন রাঙা রূপটাকে আমি শ্মশানে চিতা করে ছাড়বো, চিতা। Shut up, scoundrel! আমার নাম বন্দিশিখা ব্যানার্জি। আগুন নিয়ে খেলে জীবনের কি করছেন আপনি? সরে যা প্রিয়া। আমি আমার জীবনের বাজি রেখে আপনার পিস্তলের সামনে এসে দাঁড়ালাম। টিপুন ট্রিগার, চালান গুলি। কি হলো, হাত কাঁপছে কেন মিম সাহেব? আপনার শত্রু তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে। চালান গুলি। আমাকে চ্যালেঞ্জ? তাহলে এই গুলিতে লিখবো তোমার ডেথ সার্টিফিকেট। এ তুমি কি করছিলে বন্দিশিখা? আমি যদি এখানে সঠিক সময় না আসতাম তাহলে মিলন মেলার মাঠটা রক্তে রাঙা হতো, তোমার হাতে হাত করা পড়তো, জেলের গানি টানতে হতো। তুই জানো তো অগ্নিশর, মাথা গরম হয়ে গেলে আমি নিজেকে স্থির রাখতে পারি না। আর হ্যাঁ, তুমিও শুনে নাও, আমার নাম বন্দিশিখা ব্যানার্জি। আমি যা চাই তা যদি না পাই তাহলে জোর করে আদায় করে ছাড়ি। তাই আজ কিংবা কাল এই মিলন মেলার জমি অধিগ্রহণ হবেই। হ্যাঁ, এতদিন তাই হয়ে এসেছে, কিন্তু এক্ষেত্রে তোমার সাদের ডিঙিটা উল্টে গেছে বন্দিশিখা। তার মানে উল্টে গেছে মানে? কি উল্টে গেছে? দেখো, এই জীবনপুরে মানুষদের জন্য একটা দারুণ সুখবর আছে। সুখবর? কি সুখবর? চুপ করে দেখুন অগ্নিশর, বলো সুখবরটা কি? আইসি স্পিক আউট। দেখো, আমাদের কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে যে এই মিলন মেলার মাঠে আর কোনো কারখানা হবে না। সত্যি হবে না মানে? এরকম একটা নেগেটিভ ডিসিশন কে নিয়েছে? আমার পারমিশন ছাড়া এরকম একটা হঠকারী সিদ্ধান্ত নিয়েছে কে? এই হরিদাস পাল। ইনি আর কেউ নন, এই কোম্পানির মালিক মিস্টার বীরেশ ব্যানার্জি। স্যার এই সিদ্ধান্ত নিয়েছে? ও মাই গড, এদের ব্রেনটা কি ব্রেকডাউন হয়ে গেছে? এইরকম ডিসিশন নেওয়ার আগে উনি আমার সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করলেন না? তাহলে মনে রাখবেন ম্যাডাম, যে ধর্মের কল না বাতাসে নড়ে। আর এটাও মানবেন যে শহরের অন্যায় আবদারের কাছে এই গ্রাম চিরকাল লড়াই করেই জিতে এসেছে। আমিও হারতে শিখিনি, আর সেটা একদিন জিতে প্রমাণ করব। বন্দিশিখা কোনোদিনও হারবে না। অগ্নিশর যেদিন হারবে নিজের কপালে পিস্তল ঠেকিয়ে নিজেকেই শেষ করে ফেলবে। দিস ইজ মাই চ্যালেঞ্জ। চলে আসুন মলয় বাবু। তুমি কোথায় যাচ্ছ মলয় মামা? বলো হনি বল হনি বল, বলো হনি বল, পেছে গেল মলয় মামার চল, বলো হনি বল, হনি বল। আজ আমরা দারুণ খুশি। লড়াই তাই আলাদা। কিন্তু এই জয়ের যে আসল কাণ্ডারি তার সাথে তো আলাপই হলো না। আমি অগ্নিশ্বর চ্যাটার্জি। না কাণ্ডারি না, আসলে সবই এই জনতা জনার্দনের আশীর্বাদ। আপনি যা করেছেন অগ্নিশ্রদ্ধা, তার কোনো তুলনাই হয় না। আপনি গায়ের জন্য যা করেছেন আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আপনি আমাদের সকলের মন জয় করে নিয়েছেন। আপনি সত্যি মহান। আরে বাবা, তুমি তো এই লড়াইয়ের আসল নায়ক, এই জীবনপুরের যুবরাজ। দেখো, গ্রামের কথা ভাবলে না আমার মায়ের কথা খুব মনে পড়ে। গায়ের মাটি আমার মায়ের সমান। গ্রাম মানে কুঁড়ে ঘর, বট গাছের ছায়া। গ্রাম মানে পুকুর ঘর, জল থই থই অপার স্নেহমায়া। গ্রাম মানে মাথার ওপর খোলা আকাশ। গ্রাম মানে সন্ধ্যা বেলায় স্নিগ্ধ মধুর বাতাস। গ্রাম মানে বুক চিতিয়ে লড়াই, হাজারো সংগ্রাম। গ্রাম মানে সবুজ বিপ্লবের
আরেক নাম। আর সেই নাম লেখা থাকে আমাদের সকলের হৃদয়। চলো তুফানে নৌকা চড়ে এই জীবনপুর গ্রামটাকে দু চোখ ভরে দেখি। এসো এসো। কি করি এখন এই মুহূর্তে দিদিমণিকে কিভাবে সামনে বলি সাথী? যাচ্ছে তাই অবস্থায় দাদা, জীবনপুর গ্রাম থেকে ফিরে দিদিমণির মাথাটা একদম তেলে বেগুনে জ্বলে কি উঠেছে। হয়েছে কে জানে, হাতের সামনে যা পাচ্ছে তাই নিমিষের মধ্যে ভেঙে ফেলছে। ওই আবার ভাঙলো, সব ভেঙে ফেলবে। আজ মনে হচ্ছে বাড়িতে একটা লঙ্কা কাণ্ড ঘটবে। এ বাড়িতে এবার আমার টেকা দায়। বন্নিশিকা যে অশান্তি শুরু করেছে, অশান্তি আমি নিতে পারছি না। কর্তাবাবু কি ভেবেছেটা কি? নিজেকে কি মনে করেছে? আমার স্নেহের সুযোগ নিয়েও যা খুশি তাই করে যাবে। দিনের পর দিন বেপরোয়া উশৃঙ্খল জীবন যাপন করবে, আর আমি বাবা হয়ে মেয়েকে শাসন করতে পারবো না। মানি না, কারোর শাসন আমি মানব না। হ্যাঁ, আমি খারাপ 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 খারাপ। চুপ কর, একদম চুপ কর। তোর এই অন্যায় জেদের জন্য একদিন তুই সকলের ভালোবাসা হারাবি। অন্যায় জেদ? আমি কোনো অন্যায় করিনি, বরং আমাকে অপমান করা হয়েছে। একটা বাজে কথা বলবি না। কারা কখন তোকে অপমান করেছে? কে তোকে অপমান করেছে বল। তুমি। আমি? তুমি 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 জানো, তুমি জানো তোমার ওই হটকারী ডিসিশনটার জন্য ওই মূর্খ গ্রামবাসীগুলোর কাছে আজকে আমাকে কতটা অপমানিত হতে হয়েছে। আমি বীরেশ ব্যানার্জি, জীবন নিয়ে খেলি জুয়াবাজি। জমি অধিগ্রহণ বন্ধের সিদ্ধান্ত আমি অনেক ভেবেচিন্তে নিয়েছি রে মা, যাতে ভবিষ্যতে লাভ হয় আমাদের। তুমি মন খারাপ করো না দিদিমণি, মাথা ঠান্ডা করে একটু বোঝো। সব বুঝি আমি সাথে, সব বুঝি। একটা ছোট্ট হ্যাঁ বানাতে বদলে যায় মানুষের গোটা জীবনটা। তাই তো এই বিরক্তিকর জীবনটাকে আমার আর ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, তুমি কাঁদলে কি আমাদের ভালো লাগে বলো? এভাবে কাঁদলে হয়তো বেঁচে থাকার রাস্তাটা বন্ধ হয় না নিবারণ, কিন্তু কিন্তু এগিয়ে চলার স্বপ্নটা সেটা যে শেষ হয়ে যায়। কিচ্ছু শেষ হয়ে যায়নি রে মা, সবকিছু তো আবার শূন্য থেকে শুরু করতে হয় রে মামুনি। কি রে, বাবার ওপর তোর এত অভিমান? ডোন্ট টাচ মি। অভিমান কথাটা বেঈমান লোকেদের মুখে বেমানান। আমি বেঈমান? আসল কথাটা তুই যদি জানতিস। বেশ বেশ, আমি তোর কথাই মেনে নিলাম। আজ থেকে আমি তোর কাছে বিশ্বাসঘাতক বীরেশ ব্যানার্জি। ড্যাডি, বিশ্বাসঘাতক বীরেশ ব্যানার্জি, আজ আমার সিদ্ধান্তে তোর যে অসম্মান হয়েছে, একদিন অগ্নিশ্বরের হাত ধরে তুই তার সুদে আসলে জবাব দিস। মা কাঁদিস না রে মা, কাঁদিস না। তোর চোখে জল দেখলে আমি যে নিজেকে আর ঠিক রাখতে পারি না রে। জীবনের খেলায় তোকে যে আমি হেরে যেতে দেব না। একদিন তোর পায়ের তলায় পড়ে কুকুরের মতো ল্যাজ নড়বাই মিস্টার তুফান, এ আমি তোকে কথা দিলাম মামুনি, তোকে আমি কথা দিলাম। তুফান তুফান তুফান, ওই একটা মাত্র নাম, একটা মাত্র নাম আমার দুশমন নাম্বার 1। অগ্নিশ্বরের সাজানো ছকে ওই তুফানের বুকে আমি তাজা বোমা ফেলবো, বদলার বোমা। তুমি কিন্তু ভুল করছো দিদিমণি, ওই অগ্নিশদার কথাই চলতে থাকলে তোমার কিন্তু একদিন চরম সর্বনাশ হয়ে যাবে। আমি কোনো ভুল করছি না সাথী, বরং ভুল বলছিস তোরা। অগ্নিশ্বর চ্যাটার্জি আমার খুব ভালো বন্ধু, ওকে নিয়ে বাজে কথা বললে আমার মাথা গরম হয়ে যায়। কথাটা বাজেভাবে নিও না দিদিমণি, যদি পারো ওই অগ্নিশ্বর চ্যাটার্জির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রেখো না। কি বললি নিবারণ? বেশি কিছু বলবো না, তুমি শুধু বুঝে নাও। কারণ এই পৃথিবীতে কাউকে বেশি বিশ্বাস করলে বিনিময়ে কষ্ট পেতে হয় বেশি। তখন নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়, নিজের ছায়াও। আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না যে যেই মানুষটা আমাদের নিঃস্বার্থভাবে এভাবে সাহায্য করে যাচ্ছে, সেই অগ্নিশ্বর চ্যাটার্জিকে নিয়ে তোরা কেন এত বাজে কথা বলছিস? তুমি যাকে খারাপ ভাবছো সেই তুফানদা সত্যিকারের ভালো ছেলে দিদিমণি। ভালো মন্দের পার্থক্যটা আমি তোর থেকে অনেক বেশি ভালো বুঝি সাথী। আর অগ্নিশ্বর চ্যাটার্জির সঙ্গে ওই তুফানের কোনো তুলনাই হয় না। তবু আমি বলবো তুফানদা আমাদের জীবনপুর গায়ের গর্ব, আমাদের মতন গরিব অসহায় মানুষের ভগবান। নিজের গায়ের ছেলে বলে তুফানকে নিয়ে কিছু বললে তোর খুব গায়ে লাগে, তাই না সাথী? হ্যাঁ, লাগাটাই স্বাভাবিক, কারণ আমি যখন গ্রামে যাই তখন তুফানের নামে অনেক সুনাম শুনি ওখানে। শুধু তাই না গো, শহরে বহু মানুষ তুফানকে ভালো চেনে, ভালোবাসে। কেন জানো? কেন জানো বন্নিশিকা দি? কেন জানো? ভালো কাজ আর ভালো ব্যবহারের জন্য নয় গো, চেনে ওকে ভালো মনের জন্য। আমার সামনে তোমরা কেউ ওই ছেলেটাকে নিয়ে আর একটা কোনো কথা বলবে না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। ওই গুন্ডা ছেলেটার গুন্ডামির জন্য এই ব্যানার্জি ভিলা তার কাছে আজ ঋণী হয়ে আছে দিদিমণি। রিনি? কি বললি সাথে? হ্যাঁ দিদিমণি, ঠিকই বলেছি। তুমি হয়তো জানো না দিদিমণি, তুমি যখন কয়েক বছর আগে পড়াশোনার কাজে বাইরে ছিলে, এক ঝড় জলের রাত তোমার বাবা গিয়েছিল জমি সংক্রান্ত কারণে ওই জীবনপুর গায়ে। সেখানে গিয়ে হঠাৎই তার শ্বাসকষ্ট শুরু হয়। নিঃশ্বাস নেবার যন্ত্রটি সেদিন তিনি নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন। মলয় বাবু দিশাহারা হয়ে পড়েছিলেন, কি করবে ভেবে পাচ্ছিলেন না, কারণ ওই যন্ত্রটি পাওয়া যায় একমাত্র
নিজের জীবনকে বাজি রেখে তোমাদের ভাষায় ওই গুন্ডার তুফানদাই শহর থেকে যন্ত্রটি নিয়ে গিয়ে তোমার বাবার প্রাণ বাঁচিয়েছিল দিদিমণি।